আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস দীপ চাহে শিখা। আজকে উপন্যাসটির শেষ পর্ব। নালন্দার নাম কোন শিশুকাল থেকে শোনা, দেখবার ইচ্ছেটা খুবই প্রবল মিহিরের মনে। কিন্তু থাক, নালন্দায় সে আর যাবে না। সুপ্তি যে ইচ্ছে করেই তাকে এড়িয়েছে, এটাই যেন এবার তার বিশ্বাস হলো। দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ায় মিহির। বৈকালে বার হলো মিহির। শহরটা দেখে বেড়াচ্ছে সে। সন্তোষের ছেলে মেয়ের জন্য কিছু খেলনা কিনল। সন্ধ্যার পর বাসায় ফিরল। সন্তোষ বলল, এবার বিয়ে কর মিহির, আর দেরি করলে ছেলে মেয়ে মানুষ করবি কখন? হ্যাঁ, এখনই বিয়ে করা দরকার। সম্প্রতি আমি সেই চেষ্টায় ঘুরছি। ঘুরতে হবে না, আমার এক শালী আছে, তোর যোগ্য মেয়ে, করবি? না, অসম্মান বোধ করিস নে, কারণটা শোন। কথাটা বলে সে বিমলবাবুর বাড়িতে টিউশনি করার ইতিহাসটা বলল সন্তোষকে। বলল খুব সাধারণভাবেই। ওকে চোখে কখনো দেখিনি, শুধু গান শুনেছিলাম আর দেখেছিলাম ওর অপূর্ব প্রতিভার স্বাক্ষর ওর ভাই বোনের খাতায়। ভাই আর বোন দিদি বলতে অজ্ঞান। কে জানে কেমন করে ওই না দেখা মেয়েটির দিকে মনটা ছুটতে চাইতো। অবশেষে একদিন দেখলাম, পঙ্গু অকর্মণ্য একটা মেয়ে, কীটদষ্ট ফুলও ভালো তার থেকে। তারপর ওকে কে জানে কেন ভালোবেসে ফেললাম। ঠিক করলাম বিয়ে করব। ওই ইনভ্যালিড মেয়েকে? হ্যাঁ, তারপর শোন, ওর পালক পিতামাতার সম্মতিও পেলাম, আর পেলাম ওরও সম্মতি। ভালো, তারপরে? হঠাৎ ব্যাঘাত ঘটল। আবার ব্যাঘাত কিসের? ব্যাঘাত আমার ডাক্তার বন্ধু সত্য রায়। চিনিস তো তাকে? হ্যাঁ, সে তো বিলেত ঘুরে এলো। হ্যাঁ, তাকে ডেকে দেখালাম চিনিকে। সত্য ডাক্তার বলল, ও কোনোদিন ভালো হবে না। অনর্থক বোকামি করিস নে, আমার বোন শুক্তিকে বিয়ে কর। প্রস্তাবটা খুব অতর্কিত এবং অতিশয় লোভনীয়। তা তো অবশ্যই, তাই করবি নাকি? ভাবছি। ভাব, ভেবে ঠিক কর। কিন্তু তুই একটা অন্যায় করেছিস মিহির, মারাত্মক অন্যায় করেছিস। কি অন্যায় করেছি? তুই এই মেয়েটিকে চিনি না কি নাম বললি বিভ্রান্ত করেছিস। কেন তুই তার মনে একটা আশা জাগালি? তোর ও পাপ ক্ষমার অযোগ্য। তীক্ষ্ণ তীব্র ভর্ৎসনা করল সন্তোষ মিহিরকে। নিঃশব্দে শুনল মিহির। তারপর ধীরে ধীরে বলল, আমার অন্যায় আমি জানি সন্তোষ। এটা শুধু পাপ নয়, মহাপাপ, তাও জানি। তবে মনে হয় সে খুব বুদ্ধিমতী মেয়ে, পড়াশোনাতেই তার ঝোঁক বেশি। তার জীবনের এই সামান্য ঘটনা সে নিশ্চয়ই ভুলে যাবে। না, যাবে না। যদি সে স্বাভাবিক সাধারণ মেয়ে হতো তো এই ব্যাপারটাকে আমলে দিত না। কিন্তু সে তা নয়। একটা ইনভ্যালিড মেয়ে সে। বুদ্ধিতে প্রদীপ্ত, প্রতিভায় অপরাজেয়, সঙ্গীতে মাধুর্যময়ী। অথচ যার জীবনে সফলতার কোনো আশাই ছিল না, তার মনে তুই একটা সুখের রচনার স্বপ্ন জাগিয়ে দিয়েছিস। এ সে কোনোদিন ভুলবে না। কেন? কারণ আর কেউ তার মনে এ আশা জাগাতে যাবে না। তোর মতো আহাম্মক আর কেউ নেই। ওকে প্রেম জানাবার পূর্বে তোর ভালো করে নিজেকে তৈরি করা উচিত ছিল। এখন আমি কি করতে পারি সন্তোষ? আমার কোনো সাজেশন নেই। ওকে বিয়ে করতে বলে তোর জীবনটাও পঙ্গু করতে বলবো না আমি। অভাগী মেয়েটাকেই এখন সয়ে যেতে হবে ধীরে ধীরে। সইবার জন্যই হয়তো সে পৃথিবীতে জন্মেছে। নিঃশব্দে ওর কথাগুলো শুনছে মিহির। সন্তোষ আপন মনে বলতে লাগলো, মা নেই, বাপ নেই, ভাই বন্ধু কেউ নেই। পরের বাড়িতে পঙ্গু হয়ে পড়ে আছে। তোকে অবলম্বন করে সে লতার মতো জড়াতে চেয়েছিল। ছি মিহির, এ তুই কি করেছিস? তুই এতখানি নিষ্ঠুর। নিঃশব্দে দুজনের কয়েক মুহূর্ত কাটল। সন্তোষের স্ত্রী এসে বলল, খাবে এসো, আসুন মিহিরদা। চলো।
দুজনে গিয়ে খেতে বসল। সন্তোষ যথেষ্ট বলেছে, আর এ বিষয়ে কোনো কথা সে বলতে চায় না। মিহিরই বলল, আমি ওর কাছে অপরাধী থেকে গেলাম সন্তোষ। হ্যাঁ, ঈশ্বর তোকে মার্জনা করুন। শক্তি সম্বন্ধে কি করা যায় এখন? পারিস তো বিয়ে কর তাকে। তবে তোর কথা শুনে আমি যতদূর ভেবেছি, শক্তি তোকে বিয়ে করবে না। বিয়ে করবে না? কেন? না, কারণ ওরা অত সহজে জড়ায় না নিজেকে। ওরা অনেক ভাববে, অনেক দেখবে, তবে আসবে। শক্তি তো আর ইনভ্যালিড চিনি নয় যে জলে ডুবিয়ে দিলেই গুলে শরবত হয়ে যাবে। যা, শো গিয়ে। বলে সন্তোষ চলে গেল তার নিজের কামরায়। ওর বউ মলিনা বলল, আপনারা কি সব বলাবলি করছেন দাদা? ও কিছু নয়, তোমারও সব না শোনাই ভালো। আমি কিন্তু জেনে ফেলেছি, প্রফেসর দেবব্রত রায়ের মেয়ে তো বিয়ে পাশ করে বিয়ের চেষ্টায় ঘুরছে। ওকে বিয়ে করলে আপনি বাড়ি গাড়ির মালিক হয়ে যাবেন, কিন্তু সামলাতে পারবেন তো? বেসামাল হবার আশঙ্কা আছে নাকি? যথেষ্ট আছে। অমন বহির্মুখী মেয়ে আর দেখিনি। ওর পুরুষ বন্ধুর সংখ্যা সহস্রাধিক, মেয়ে বন্ধুর সংখ্যা 20-25টা মাত্র। ওর চোখের সুগন্ধি, সুরমা আর কাজলের দাম জোগাতে আপনার প্রফেসরের মাইনেই কুলোবে না। বলো কি, এমন? আমি তো দেখিনি কোনোদিন এরকম কোনো কিছু। বিয়ে করার পর দেখতে পাবেন। এখন দেখাবার মতো বোকা মেয়ে শক্তি নয়। যান, শুয়ে পড়ুন গে। চলে গেল সন্তোষের স্ত্রী। রাত হয়েছে। মিহির তার জন্য নির্দিষ্ট কক্ষে এসে শুল। একটা চাকর রেখে দিয়েছে সন্তোষ মিহিরের জন্যে। সে এসে বলল, হুজুর, কাল 4 বাজে যাইবেন তো? নেহি, কাল রাত 8:30 বাজে মেল ট্রেনে যাব। বহুত আচ্ছা হুজুর। চাকরটা চলে গেল। মিহির শুয়ে শুয়ে ভাবতে লাগলো চিনির কথা নয়, শুক্তির কথা। সন্তোষের বউয়ের বলা কথাগুলো আবর্তিত হচ্ছে তার মস্তিষ্কে। কলকাতায় ওই পাড়ার মেয়ে সন্তোষের বউ। শুক্তিকে সে নিশ্চয়ই চেনে, খুব ভালোভাবেই চেনে। এখন কি করবে? আলেয়া শক্তির পেছনে ঘোরা তার ঠিক হচ্ছে না। কিন্তু শুক্তিকে অকারণে দোষ দেওয়া যায় না। বড়লোকের মেয়ে, হয়তো সে একটু বেশি খরচ করে, তাতে কি? শুক্তির সেটা গুণই, কৃপণ সে নয়। কেনই বা হবে? তার তো কোনো অভাব নেই। তবে তার বন্ধুর সংখ্যা সহস্র। এটা যেন বাড়াবাড়ি কথা বলল সন্তোষের স্ত্রী। এতটা সত্যি নয়। এ যুগে মেয়েদের পুরুষ বন্ধুর সংখ্যা কিছু বেশি থাকে। তা থাক, তাতে ক্ষতি কিছু নেই। তবে একটা কথার সমাধান হচ্ছে না। এই নালন্দা যাবার কথাটা মিহিরই বলেছিল একদিন শুক্তিকে। তখন অবশ্য শুক্তি সায় দেয়নি। অথচ সে এলো নালন্দা দেখতে, আর প্রস্তাবক মিহিরকেই বাদ দিল কেন সে? এই প্রশ্নই তার মনে বারবার উকি দিতে লাগল। পরদিন ট্রেনে উঠে সোমবার সকালে হাওড়ায় পৌঁছালো মিহির। ট্রেন থেকে নেমেই দেখতে পেল পাশের প্রথম শ্রেণীর কামরা থেকে অমিতাভ হাত ধরে নামাচ্ছে শুক্তিকে। শুক্তির দল পিছনের দিকে রয়েছে। মিহির আর ওদের দিকে তাকালো না। সুটকেসটা হাতে নিয়ে শটান চলে এলো হনহন করে। এবার বাস ধরে বাড়ি। যথাকালে কলেজে গেল মিহির পড়াতে। ফেরার পথে একটা বইয়ের দোকানে তার লেখা বইয়ের খবর নিল। বিক্রি ভালোই হচ্ছে, বাংলার রূপকথা। সে কিছু টাকা পাবে। তবে প্রকাশক জানালেন আরো উন্নত ধরনের বই লিখতে হবে। সন্ধ্যায় ঘরে ফিরে ক্লান্ত মিহির সেই লোকসাহিত্য বইখানা পেল খঞ্জনার কাছ থেকে। সেই সঙ্গে খবর পেল লেখক প্রভাতবাবু নাকি চিনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করে বাড়ি গেছেন। মিহির বলল, আমার সঙ্গে তার তো দেখা হলো না। না, কি করে হবে বলুন? আপনি তো নালন্দা বেড়াতে গিয়েছিলেন। হুম, বলে মিহির চুপ করল। খঞ্জনা চলে এলো ওখান থেকে। মিহির ভাবতে লাগল, প্রভাতবাবু কেমন লোক কে জানে। চিনির সঙ্গে কেন তিনি দেখা করেছেন? অবশ্য দেখা করাটা দোষের কিছু নয়, কিন্তু আবশ্যকটা কোথায়?
কিভাবে তিনি পৌঁছালেন চিনির কাছে? নানা প্রশ্ন আন্দোলিত হতে লাগলো তার মনের মধ্যে। কিন্তু খুবই ক্লান্ত ছিল মিহির, ঘুমিয়ে পড়ল অল্পক্ষণের মধ্যে। পরদিন খঞ্জনাকে প্রশ্ন করে জানল মিনি ডেকে নিয়ে গেছে প্রভাতবাবুকে। মিনি যে কিরকম গুপ্তচর মেয়ে তা এরই মধ্যে টের পেয়েছে মিহির। তবু সেটা যাচাই করা দরকার। মিহির একটা ফোন করল বিমলবাবুর বাড়িতে। অপরদিকে মিনি ধরতেই বলল, আমি মিহির, তোমরা সব ভালো আছো তো? আগে হ্যাঁ, ভালো নিশ্চয়ই আছি, মন্দ কেন থাকবো? আপনি নালন্দা নাকি কালিন্দী কি যেন দেখে এলেন, কেমন লাগলো? ভালো, সে একটা দেখবার মতো জিনিস। সে যাক, তোমার দিদিকে লোকসাহিত্য বইটা পড়েছে? হ্যাঁ, পড়ে পড়ে প্রায় মুখস্থ করে ফেলেছে। শুনুন, আম কাঁঠালের বাগান দেব ছায়ায় ছায়ায় যেতে, উড়কি ধানের মুরকি দেব পথে জল খেতে। শুনেছেন কি মিষ্টি সব ছড়া? আর জানেন স্যার, উনিও খুব মিষ্টি। কে? ওই যে প্রভাত বাবু, প্রভাতের পদ্মের মতো সুন্দর আর মধুময়। আর কি সুগন্ধি, আর আর কি পবিত্র। ও, শুনে খুব খুশি হলাম। ওকে বিয়ে করবে নাকি? না, উনি সূর্যের মতো অনেক উঁচুতে, নাগাল পাবো না। আচ্ছা, নমস্কার। ফোন ছেড়ে দিল মিনি। সিচুয়েশনটা সামলাতে পারছে না মিহির, যেন ভাগ্য তাকে কোথায় বিড়ম্বিত করছে। একটা অদৃশ্য বিরুদ্ধ শক্তি সর্বত্রই ক্রিয়াশীল। ক্রমশ চিন্তায় অস্থির হয়ে উঠল মিহিরের মন। চিনির কাছে যাওয়া এখন সম্ভব হচ্ছে না, কারণ মিহির যে শুক্তির দিকে ঝুঁকেছে এ খবর আর কেউ না জানুক। মিনি জেনে ফেলেছে এবং মিহিরের নাম তাদের আত্মীয়বর্গের তালিকা থেকে কেটে দিয়েছে। এ ভালোই হয়েছে। চিনি এখন সে লোকসাহিত্যের লেখকের সঙ্গে পরিচিত হয়েছে। হয়তো তার সান্নিধ্য, তার সৎপ্রেরণায় চিনি অবিলম্বে সুস্থ হয়ে উঠবে এবং মিহিরের কথা ভুলে যাবে। যাক, ভুলেই যাক চিনি মিহিরকে, কারণ মিহির তো তাকে গ্রহণ করতে পারল না। অনর্থক আশা দিয়ে ওই অভাগী মেয়েটিকে বঞ্চনা করে মিহিরের মন আজ সত্যিই পীড়িত। এ ভালোই হলো, ভাগ্যই তাকে বাঁচালো। ভাবছে মিহির চিনির বলা কথাগুলো। চিনি একান্তভাবেই আত্মসমর্পণ করেছিল মিহিরকে। সেই চিনি কি প্রভাতবাবুর মতো একজন স্বল্প পরিচিত ব্যক্তিকে ভালোবাসবে? কে জানে, হয়তো হতেও পারে। এ ভালোই হলো, বাসুক ভালো তাকেই, পারে তো বিয়ে করে সুখী হোক। কিন্তু মিহিরের মন কোথায় যেন একটু অসুস্থ বোধ করছে। চিনিকে সে সত্যিই ভালোবেসেছিল। অথর্ব অক্ষম অযোগ্য জেনেও তাকে জীবনের সাথী করতে চেয়েছিল। এই সত্যটা মিহির হয়তো অগ্রাহ্য করেছে শক্তির জন্য, কিন্তু চিনি অগ্রাহ্য করল কি করে? হয়তো রাগে, হয়তোবা অন্য কোনো কারণে। যে জন্যই হোক, চিনি তাকে ভুলে গেছে, অথবা যত শীঘ্র সম্ভব ভুলবে। সেদিন শক্তির হাত ধরে নামতে দেখেছে অমিতাভকে, কিন্তু তাতে কি? ওরকম কারো হাত ধরে কোনো মেয়েকে নামানো তো বর্তমান যুগের এটিকেট। এতে খারাপ ভাববার বা চিন্তা করার কি আছে? শক্তির খবর কদিন নেওয়া হয়নি, একবার খবর নেওয়া দরকার। একটা ফোন করে আগেই জেনে নিতে হবে ওখানে কিরকম পজিশনে আছে মিহির। সত্য ডাক্তার নিজের মুখেই বলেছিল শক্তিকে দেবে তারা মিহিরের হাতে। সে কথা তো ওরা প্রত্যাহার করেনি। অমিতাভ ওই সমাজের ছেলে, শক্তির সঙ্গে ওর দীর্ঘকালের পরিচয়। ওরা তো অনেক আগেই বিবাহিত হতে পারত। না, অমিতাভের সঙ্গে সেরকম কোনো সম্পর্ক নেই শক্তির। মিহির অকারণ ভুল করছে শক্তির সম্বন্ধে। অবশ্য সন্তোষের স্ত্রী মলিনার কথাগুলো মনে পড়ল তার। মিহির ভাবল, ধনির দুলালি শক্তি যদি হয়ই একটু খরচে মেয়ে, তো কি এমন এসে যাবে? মিহির এখন যথেষ্ট রোজগার করে, আরো বাড়তি আয় করবে সে। উঁচু ক্লাসের পাঠ্যপুস্তক লিখে তার বই বাজারে বিক্রি হবে। লিখবে কিছু নোট বইও, প্রকাশক অনুরোধ করেছেন। মিহিরের মনে নানা চিন্তার জাল বোনা হচ্ছে, কোনোটাই ঠিকমতো রূপ নিচ্ছে না, যেন ভাঙা ভাঙা ঢেউ। মনটাকে একটু সুস্থ করা দরকার। আলনা থেকে বুশ শার্টখানা টেনে নিয়ে গায়ে দিল সে।
হাতঘড়ি পড়তে পড়তে বেরুলো একটু বাইরে। সিঁড়ির কাছে বারান্দায় খঞ্জনা জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছেন মিহিরদা? এই একটা পার্কে বেড়াবো। আমি যাব সঙ্গে? এসো। বৈকালিক প্রসাধন খঞ্জনার করাই ছিল। বেরুবার মুখে মাকে বলল, আমি মিহিরদার সঙ্গে বেড়াতে যাচ্ছি মা। আচ্ছা যা। খঞ্জনা আর মিহির নেমে এলো নিচে। কাছেই একটা পার্ক, কিন্তু খঞ্জনা বলল, ওদিকে নয়। তবে কোন দিকে? বিপরীত দিকে, চিত্তরঞ্জন এভিনিউতে সরকারি শিল্প প্রদর্শনী দেখতে যাব। ও, তাই চলো, কিন্তু সে তো অনেকটা দূর। আপনি একটা রিক্সা ডাকুন। রিক্সা ডাকা হলো। উঠল দুজনে। মিহির শুধালো, ওখানে কি কাজ আছে তোমার? না, শুধু দেখব ভালো ভালো তাঁতের শাড়ি নাকি এসেছে। শাড়ি? বাহ, কতগুলো শাড়ি হলো তোমার? নিশ্চয়ই ডজন 10। না না, 10 ডজন কোথায় পাবো মিহিরদা, তবে বোধহয় ডজন 2 হবে। ওখানে কিছু শাড়ি কিনবে নিশ্চয়ই? হ্যাঁ, যদি পছন্দ মতো পাই। শাড়ি কিনতে মেয়েদের এত উৎসাহ কেন খঞ্জনা? কেন আবার? গয়না তো অল্প পয়সায় হয় না। আজকাল যা সুন্দর সব শাড়ির ডিজাইন বেরোচ্ছে, গয়নার দরকার হয় না। সে কথা সত্যি। তাছাড়া সোনার বাজারের যে অবস্থা, চট করে কেনা অসম্ভব। এসে পড়ল দুজনে। ঢুকলো ভিতরে। দেখে বেড়াচ্ছে। একখানা ভালো শাড়ি পছন্দ করলো খঞ্জনা। দাম বলল 75 টাকা। অত টাকা নেই খঞ্জনার কাছে, মাত্র 50 টাকা আছে। মিহির দিল বাকি 25 টাকা। নমস্কার, কে এই মেয়েটি? মিহির তাকিয়ে দেখল শুক্তি, সঙ্গে অমিতাভ, শিবনাথ, নন্দিতা এবং বন্দনা। শুক্তি এগিয়ে এসে দেখল শাড়িখানা। মিহির বলল, নমস্কার, ও আমার বাড়িওয়ালা দিবাকর বাবুর মেয়ে। শাড়ির শখ ওর আর মিটছে না। যাক, আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ, ধন্যবাদ। সেদিন আমরা আপনার জন্য লাস্ট মিনিট পর্যন্ত অপেক্ষা করেছিলাম। অনেক ধন্যবাদ, তবে আমার কিছু বলার আছে। বলুন। আমাকে জানানো হয়নি যে ফোনটা স্টেশন থেকে করা হচ্ছে। আমি প্রায় ছুটেই টালিগঞ্জ গেলাম। গিয়ে শুনলাম আপনারা সদল বলে হাওড়া স্টেশনে রওনা হয়ে গেছেন বেশ কিছুক্ষণ আগে। আপনি এত বড় ভুল করবেন জানতাম না। কথাটা নরম সুরে বলল শুক্তি। জবাবে মিহির উষ্ণ স্বরেই বলল, ভুল আমি নিশ্চয়ই করিনি। যখন আপনি ফোন করেন তখন ট্রেনের 72 মিনিট বাকি ছিল। অতক্ষণ আগে আপনারা হাওড়া স্টেশনে যাবেন তা কেমন করে জানব? টিকিট নিশ্চয়ই আগেই কিনেছিলেন, আর তা আগে না কিনলেও অসুবিধা হতো না। কয়েকটা মাল বুক করতে হয়েছিল। সেগুলো আপনার বাড়ির সরকারি করেছেন নিশ্চয়ই। আশা করি নিজে নিশ্চয়ই বুকিং অফিসে গিয়ে মাল বুক করেননি। আমরা একটু আগেই গিয়েছিলাম। শুক্তির সুর নেমে গেল। বলল, যাক, যা হবার হয়েছে। চলুন, আষাঢ় মাসে পুরী যাই। আষাঢ় আসতে অনেক দেরি আছে। ততদিনে কে মরে কে বাঁচে কে জানে। বেঁচে থাকি তো যাব। শুক্তি বলল, তোমার নামটি কি ভাই? শ্রীমতী খঞ্জনা ভঞ্জ। স্কুলে পড়ো তো? না, 11 ক্লাস পর্যন্ত পড়ে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিলে কেন? মা বলল আর পড়তে হবে না। যক্ষিণী হয়েছিস, আরও পড়লে রাক্ষসী হয়ে যাবি। রান্না শেখ, লেপ কাঁথা সেলাই করা শেখ, আর ঘরদোর ঝাঁট দিতে শেখ। শিব পূজা করতে শিখে নে ভালো করে। শিব পূজা করো তুমি? হ্যাঁ। কোথায় শিব পূজা করো তুমি? কেন, ঠাকুর ঘরে। বাড়িতে আমাদের গৃহদেবতা শ্রী শ্রী করঞ্জাক্ষ শিব আছেন। আচ্ছা খঞ্জনা, তোমাদের বাড়ি গিয়ে একদিন তোমার শিব পুজো করা দেখে আসব। সত্যি যাবেন? জানতো খুবই খুশি হব। বিশ্বাস হচ্ছে না কিন্তু। বিশ্বাস হচ্ছে না কেন? আপনারা তো ওসব মানেন না।
কে বলল? আমার বন্ধু, মিহিরদার ছাত্রী মিনি বলে ও পাড়ায় কোনো উৎসব নেই, পুজো ওরা করে না। ওরা বিয়ে করে আর বিলেত যায়, বিলেত যায় আর বিয়ে করে। সবাই হেসে উঠল ওর কথা শুনে। মিহির চুপ করেছিল, সেও হাসছিল। বলল, তোমার বন্ধুর কথা সত্যি নয় খঞ্জনা। ওরা বিয়ের আগে বিলেত গিয়ে নিজেকে বিয়ের যোগ্য করে দেশে ফিরে বিয়ে করেন। যেমন এই ডক্টর অমিতাভ সেন, ইনি আমেরিকা থেকে চেস্ট স্পেশালিস্ট হয়ে এসেছেন। আমরা আছি সেই কুপমণ্ডুক হয়ে। তাহলে বিয়ের যোগ্য তো আপনি হতে পারলেন না মিহিরদা। কই আর হতে পারলাম, জীবনটা বৃথাই কাটলো। চলো খঞ্জনা, এবার বাড়ি চলো। চললেন নাকি? শুক্তি জিজ্ঞাসা করল। হ্যাঁ, ওকে বাড়ি পৌঁছে দিতে হবে। খঞ্জনা আর মিহির সকলকে নমস্কার জানালো। শুক্তি বলল, নমস্কার, আর একদিন আসবেন। চেষ্টা করব, জবাবে মিহির বলল। আর দেরি না করে খঞ্জনাকে নিয়ে এগুলো বাড়ির দিকে। ওর মনে যেন একটা জ্বালা রয়েছে। খঞ্জনাকে ধন্যবাদ দিল মিহির সুন্দরভাবে কথা বলার জন্য। বলল, ওদের খুব ভালো কথা বলেছ তুমি খঞ্জনা। কোথায় শিখলে এমন সব কথা? এগুলো সব মিনির কথা। ওই শুক্তির উপর মিনির কি যে রাগ মিহিরদা। ও বলে, শুক্তি মানে ঝিনুক। জানিস, ওর পেটে মুক্ত নেই, সব বের করে নিয়েছে। বাচ্চা ছেলেকে দুধ খাওয়াচ্ছে এখনো। তুমি কি বললে? শুধালাম, বাচ্চা ছেলেটা কে? তার উত্তরে মিনু কি বলল? বলল, তিনি আমাদের মিহিরদা। হাসছে খঞ্জনা। মিহির কিন্তু হাসতে পারল না। চিনি সত্যিই কিছু একটা লিখবে লোকসাহিত্য বইটা অবলম্বন করে, আধ্যাত্মিকতা নিয়েই লিখবে। কিন্তু এ বিষয়ে তার জ্ঞান যথেষ্ট নয়। তাই কয়েকটা ধর্মপুস্তক, যেমন গীতা, চণ্ডী এবং আরও কিছু কিছু যোগবিজ্ঞানের বই আনিয়ে পড়বে। উদ্যোক্তা মিনি, সে দিদিকে সব রকমের সাহায্য করে। চিনি বলে যায়, মিনি লেখে। মিনির হাতের লেখা খুব ভালো, মুক্তোর মতো গোটা গোটা, এবং খুব দ্রুত সে লিখতে পারে। বর্তমানে দু বোনের এটা একটা বিশেষ কাজ হয়ে দাঁড়িয়েছে, এবং ওরা এতে যথেষ্ট আনন্দও পাচ্ছে। যত অগ্রসর হচ্ছে ততই যেন জ্ঞান ভাণ্ডার খুলে যাচ্ছে ওদের। আধ্যাত্ম বিজ্ঞান এমন একটা বস্তু যার ভিতর অনুপ্রবেশ ঘটলে আনন্দের সীমা থাকে না। চিনি মিনিরও তাই হলো। বিশেষ করে চিনির মধ্যে জীবন সম্বন্ধে যে একটা হতাশার ভাব জেগেছিল, তা যেন ক্রমশ কেটে যাচ্ছে। মেঘমুক্ত আকাশের মতো নির্মল হয়ে উঠেছে তার অন্তর। জীবন দেবতার অনাস্বাদিত মাধুর্য রস সে এখন উপলব্ধি করতে পেরেছে। দৈহিক কামনা বাসনার ঊর্ধ্বে যে একটা মানবিক চৈতন্য সুপ্ত থাকে, সে মানসিকতা জাগ্রত হচ্ছে। প্রায় মাসখানেক মিহিরের কোনো খবর নেই। খবরের জন্য এখন আর ওরা কোনো চেষ্টাও করে না। হয়তো শুক্তির সঙ্গে মিহিরের বিয়ে হয়েছে, অথবা শীঘ্রই হবে। এ নিয়ে কিছুমাত্র আর মাথা ব্যথা নেই মিনির। দিদির মন অনেকখানি জুড়োতে পেরেছে এই লোকসাহিত্য, আধ্যাত্মিকতা, প্রবন্ধ লেখা ও আলোচনা, এতেই সে সন্তুষ্ট। জাতীয় গ্রন্থাগার থেকে নানা রকম বই পুঁথি সে সংগ্রহ করে আনে দিদির পড়ার জন্যে, এবং নিজেও পড়ে। মিনি অবশ্য চিনির মতো বিদুষী বা প্রতিভাময়ী নয়, কিন্তু সংসর্গ একটা বড় সহায় মানুষের উন্নতির। মিনিও যথেষ্ট দক্ষ হয়ে উঠল। এ বিষয়ে সহযোগিতা করতে লাগলো দিদির সঙ্গে। সেদিন সকালে হঠাৎ প্রভাতবাবু এসে উপস্থিত হলেন, সঙ্গে খঞ্জনা। সাদর অভ্যর্থনা করে তাদের বসালো মিনি আর চিনি। লোকসাহিত্য নিয়ে ওদের মধ্যে আলোচনা হলো, এবং প্রবন্ধ যতটুকু লেখা হয়েছে তা শোনানো হলো। শুনে প্রভাতবাবু অত্যন্ত আনন্দিত হলেন। বললেন, এ একটা কাজের মতো কাজ হচ্ছে, দেখে শুনে খুবই খুশি হলাম। তোমরা দুটি বোনই জুয়েল। আর কাকাবাবু বলেন আমি নাকি একটা জন্তু। খঞ্জনা অভিমানাহত কণ্ঠে বলল। প্রভাতবাবু বললেন, না মা, তুই জীবন রস, তোকে আমার শুকনো ঘরে রসের সঞ্চার করব। একটু থেমে আবার বললেন, শোন মা চিনুমিনু, ওর বাবার সঙ্গে কাল রাত্রে আমার পাকা কথা হয়ে গেছে। আমার ছেলের জন্য ওকে চেয়ে নিলাম।
খঞ্জনা সলজ্জ মুখে দাঁড়িয়ে রয়েছে। মিনি বলল, শুনে আমরা খুব আনন্দ পেলাম কাকাবাবু। এ আমাদেরও সৌভাগ্য। আপনার ছেলে কি করেন? সেও শিক্ষা বিভাগে কাজ পেয়েছে, সরকারি চাকরি। আগামী মাসেই মাকে আমার ঘরে তুলব। এখন যদি পাড়াগাঁয়ে যেতে ওর আপত্তি না হয় আর কি। কিরে খঞ্জনা, তোর আপত্তি আছে নাকি? প্রশ্নটা করল মিনি। খঞ্জনা জানালো, আপত্তি কেন হবে? পাড়াগাঁয়েও তো মানুষ থাকে, আমিও থাকতে পারবো। বিয়ে আমি কলকাতাতেই দেব মা, তোরা সব যাবি, চিনিকেও নিয়ে যাব। দুঃখের বিষয়, এবারও মিহিরবাবুর সঙ্গে দেখা হলো না আমার। কেন? কোথায় তিনি খঞ্জনা? শুধুলো চিনি। কে জানে, মিহিরদার দীর্ঘদিনের ছুটি নিয়ে হয়তো বিলেত বা আমেরিকা কোথাও গেছেন পড়তে, না হয় বেড়াতে। কোনো পাত্তা নেই তার। ওদিকে শুক্তির বিয়ে হয়ে গেছে ডক্টর অমিতাভের সঙ্গে। বেচারা মিহির। খঞ্জনার কথাগুলো শুনল মিনি চিনি। মিনি বলল, ছাড়িয়া মুখের গ্রাস। সেই ঈশপের গল্প আর কি। যাকগে, হয়তো বিলেতি ডিগ্রি কিছু নিয়ে ফিরবেন। স্টাডি লিভ নিয়েছেন বোধহয়। প্রভাতবাবু বাইরে মিনির বাবার সঙ্গে কথা বলছিলেন। নিমন্ত্রণ করলেন তিনি সকলকে এবং খঞ্জনাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। মিনি তাকিয়েছিল চিনির মুখের দিকে। বলল, মেয়েদের মন একটা আশ্চর্য জিনিস দিদি। কেন? দাগ পড়লে আর মোছা যায় না। তুই আজও ওই হারামজাদাটাকে ভুলতে পারলি নে। ছি মিনু, অমন করে গালাগালি দিস নে। উনি আছেন আমার মনে, থাকুন না, ক্ষতি কি? কেন থাকবে? কেন রাখবি তুই ওই শয়তানটাকে মনের মধ্যে পুষে? মিনির চোখ দুটো জ্বলে উঠল। সামলে নিয়ে বলল, তোর এই স্বর্গীয় প্রেম ঊর্ধ্বগামী কর দিদি, ঈশ্বরকে উৎসর্গ কর। ওই একান্ত অযোগ্য অর্বাচীনকে দিবি তোর এই পবিত্র প্রেম? ছি। চিনি কিছুই বলল না। একটু পরে মিনি আবার বলল, তোকে এতদিন বলিনি, আমি সব খবর রাখি, এখন শোন। বল। পাটনা থেকে ফিরে ৩-৪ দিন পরে মিহিরদার নিমন্ত্রণপত্র পায় ডক্টর অমিতাভের সঙ্গে শুক্তির বিয়ের। জীবনটাই বিতরাগ হলো। আত্মহত্যা করা সম্ভব হলো না। আইন আছে, পুলিশ আছে, তাই লম্বা ছুটি নিয়ে চলে গেছে হনুলুলু পড়তে। এটা শুক্তিকে না পাওয়ার জন্য মনোক্ষোভ, তোর জন্য নয়, বুঝলি? হুম। অন্তরের কোনো এক আর্ততার আড়াল থেকে হু শব্দটা বেরুলো চিনির। কিন্তু মিনি সে স্বর শুনল না। তার আগেই সে রেগে ছিটকে বেরিয়ে গেছে ঘর থেকে। অসহায় চিনি একা পড়ে রইল উদাস হয়ে আকাশের পানে তাকিয়ে। প্রভাতবাবুর সঙ্গে খঞ্জনা বাড়ি পৌঁছালো। আজ সে মিনিকে এক নতুন চোখে দেখছে। মিনি তার বন্ধু, কিন্তু আজ সে মিনির মধ্যে একটা বিদুষীর অস্তিত্বের আবিষ্কার করেছে। মাকে গিয়ে বলল, শোনো মা, একটা খুব আনন্দের কথা শোনো। কি? কি কথা রে? দাদার বউ ঠিক করে এলাম। কাকে ঠিক করে এলি? মিনিকেই দাদার বউ করব। না, তা হবে না, কিছুতেই না। ও কথা একদম বলিস নে। ওর নামে ইয় সংযুক্ত জ নেই। আছে। মিনি কি নাম হয় নাকি? আমার নাম খঞ্জনা, ওটা ডাক নাম। যেমন আমার ভালো নাম কুঞ্জলতা, তেমনি মিনির ভালো নাম মঞ্জুশ্রী। বলিস কি? সত্যি? হ্যাঁ। এখন কি করতে চাও বলো? দেরি করলে তোমার ইয় সংযুক্ত জ চলে যাবে অন্য কারো বাড়ি। যত তাড়াতাড়ি পারো ওকে ঘরে আনো। খুব ভালো মেয়ে। ও মেয়ে তো দেখা। তুই ওর মাকে বল যে আমরা মঞ্জুশ্রীকে বউ করতে চাই, তারা রাজি হলেই হবে। খুব ভালো, আমি এখনই বাবাকে গিয়ে বলছি। খঞ্জনা বাবার কাছে গেল। ওকে দিবাকরবাবু বললেন, হাসিস কেন রে খঞ্জনা, কি হলো? মাকে ঠকাতে হবে বাবা, মিনিকে আনতেই হবে দাদার বউ করে। আর ভঞ্জ যখন দাদার উপাধি, তখন ইয় সংযুক্ত যত থাকবেই ওর নামে। হ্যাঁ, তা এখন কি করতে চাস? তুমি বিমলবাবুকে ফোন করে বলো তোমার প্রস্তাব। তোমার তো বিমলবাবু খুব চেনা। তাই তো রে, বড়ই মুশকিলে ফেললি।
মুশকিল কিসের? আমি ছেলের বাপ, আগে এই প্রস্তাবটা করব? আমি করছি, বললেন প্রভাতবাবু। তিনি ডায়াল ঘুরিয়ে ফোন করলেন। বিমলবাবু ফোন ধরলে বললেন, আপনি নিশ্চয়ই দিবাকর বাবুর ছেলে অঞ্জনকে চেনেন? আগে হ্যাঁ, সে তো বিদেশ থেকে মুদ্রণ বিদ্যায় বিশেষজ্ঞ হয়ে এলো। হ্যাঁ, এখন আমার প্রস্তাব, আপনার ছোট মেয়ে মিনির সঙ্গে তার বিয়ে দিলে কেমন হয়? রাজি হবেন কি আপনি? কি বলছেন? রাজি হব না কেন? এ তো আমার পরম সৌভাগ্য। তাহলে প্রস্তাবটা আপনি দিবাকর বাবুর কাছে করুন। নিশ্চয়ই করব। বাকিটা বাকিটা আমি ঠিক করব। বিমলবাবুকে প্রভাতবাবু আশ্বাস দিয়ে বললেন। ফোনটা তিনি রেখে দিতে গেলে খঞ্জনা বিমলবাবুকে বলল, শুনুন কাকাবাবু, আপনি আজ বিকেলে আমাদের বাড়ি এসে বাবা মার কাছে প্রস্তাবটা করবেন। আর আমার একটা প্রার্থনা। বলো, কি করতে হবে? আপনি মাকে বলবেন আপনার মেয়ের ডাকনাম মিনি, ভালো নাম মঞ্জুশ্রী, নইলে সব কাজ পণ্ড হয়ে যাবে। ও, তাই নাকি? কেন? কারণ আমার মার বাতিক, নামের মধ্যে ইয় সংযুক্ত জ চাই, না থাকলে সে মেয়েকে মা ঘরে নেবে না। ওর নাম মঞ্জুশ্রী বা মঞ্জুবালা হোক। আচ্ছা আচ্ছা, তাই হবে মা। ফোনের এধারে হাসছেন বিমলবাবু এবং ওধারে আর সকলেই। প্রভাতবাবু বললেন, তোমার নাম কি তারই জন্য কুঞ্জলতা হয়েছে? হ্যাঁ, মা রেখেছেন কুঞ্জলতা, বাবা রেখেছেন মঞ্জুলতা, আর দাদু নাকি রেখেছিলেন গুঞ্জমালা। সব ইয় সংযুক্ত জয়ের ছড়াছড়ি। সবই আমাদের গৃহদেবতা শ্রী শ্রী করঞ্জাক্ষ মহাদেবের কৃপায়। সত্যিই কৃপা। আমারও ছেলের নাম রঞ্জিত কুমার, আর আমাদের গ্রামের নাম রায়গঞ্জ। কি চমৎকার যোগাযোগ! উপাধি পাঞ্জা। ওই শুনেই তো মা অমন চটপট রাজি হয়ে গেলেন। বলেই খঞ্জনা পালালো। দিবাকর বাবু আর প্রভাতবাবু হাসতে লাগলেন। হনুলুলুতে রয়েছে মিহির। কি একটা বিষয় নিয়ে পড়াশোনা করছে। ভারতের খবর সে ভালোই রাখে। নিজেকে অতিশয় দীনও মনে হয় তার। চিনিকে হয়তো প্রভাতবাবু গ্রহণ করেছেন। যতটা শুনে এসেছে তাতে মিহিরের স্থির বিশ্বাস প্রভাতবাবুই চিনিকে বিয়ে করবেন। এই কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও সে প্রভাতবাবুর সঙ্গে দেখা করেনি। মিনির মুখে প্রভাতবাবুর যেটুকু গুণগান শুনেছেন তাই যথেষ্ট। আজ নামকরা একটি ইংরেজি দৈনিক পত্রিকায় একখানা বইয়ের সমালোচনা পড়ল মিহির। লিখেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মনীষী। বইখানির নাম লোকসাহিত্যে আধ্যাত্মিকতা। লেখিকা চিন্ময়ী দেবী। প্রকাশক প্রভাতরঞ্জন পাঞ্জা, রায়গঞ্জ, ইন্ডিয়া। মূল্য 5 টাকা মাত্র, ইত্যাদি ইত্যাদি। প্রভাতবাবুর সেই সংগৃহীত লোকগাথা থেকে তাহলে চিনিই লিখল প্রবন্ধ, যা মিহিরের কল্পনায় ছিল। না, কল্পনাটা চিনিরই। এ ভালোই হয়েছে। চিনিকে গ্রহণ করেছেন প্রভাতবাবু। উপস্থিত হয়তো চিনি আরোগ্য লাভ করেছে। যাক, চিনির বিষয়ে আর কিছু ভাবনার নেই মিহিরের। সন্তোষের কাছে এখন বলতে পারবে সে নির্দোষ। প্রভাতবাবুর উদয় মিহিরের উপকারের জন্যই। এতটা ভেবেও কিন্তু মিহির তার ঈর্ষাটা জয় করতে পারল না। প্রভাতবাবু না এলে নিশ্চয়ই মিহির আবার চিনির কাছে যেতে পারত, হয়তো তাকে জীবনসঙ্গিনী করতে পারত। চিনি তাকে নিশ্চয়ই ভুলে গেছে, কিন্তু কই, মিহির তো তাকে ভুলতে পারছে না এত চেষ্টা করেও। হিসাব করে দেখল মিহির, প্রায় 2 বছর সে দেশ ছাড়া। এখানকার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। অতঃপর দেশেই যাবে, নাকি ইউরোপ বা আমেরিকায় যাবে ভাবছে। নিজের দেশ ভারত থেকে অনুরোধ এসেছে যে সে একটা সম্মানিত সরকারি কাজ পেতে পারবে। এখন তো আর দেশে যেতে তার কোনো বাধা নেই, যাওয়া উচিত। দেশে তার কেউ না থাকলেও দেশমাতৃকা তো আছে। মনস্থির করল দেশেই ফিরবে মিহির। সঙ্গীহীন জীবনের বিড়ম্বনা বিস্তর, বিশেষত মিহিরের মতো কাব্যানুরাগী যুবকের পক্ষে। কিন্তু সঙ্গী অনায়াসে জুটিয়ে নিতে পারে। এখানেই তো শেলি, লোরা, ডোরা, ডালিয়া কয়েকজনই রয়েছে।
তাদের কাউকে বিয়ে করে দেশে ফিরলে কেমন হয়? তাহলে চিনির উপর একটা প্রতিশোধ নেওয়া যায়। কিন্তু মিহিরের চিন্তাশীল মন তৎক্ষণাৎ ভাবল, চিনির উপর প্রতিশোধ কেন সে নিবে? চিনি তো কোনো অপরাধ করেনি। মিহিরই তাকে বঞ্চনা করেছে। প্রতিশোধটা বরং শুক্তির উপর নেওয়া যেতে পারে। কিন্তু তাতে শুক্তির কি এসে যাবে? কিছুমাত্র ক্ষতি সে অনুভব করবে না, বরং হাসবে, বলবে স্বদেশে আর কোনো মেয়ে পেল না মিহিরদা, শেষে বিয়ে করল এক বিদেশিনীকে। না, এরকম কিছু করবে না মিহির। মিস ডোরা হান্টার এসে অভিবাদন জানালো। মিহির তাকে অভ্যর্থনাও করল, বলল, এসো মিস ডোরা, তোমার ক্যামেরায় আমার ছবি কি ধরেছে? হ্যাঁ, অনেকগুলো, প্রায় ডজনখানেক হবে, নানা ভঙ্গিতে। ওগুলো কি করবে? অ্যালবামে থাকবে, আমার ভারতীয় বন্ধুর স্মৃতি হিসাবে। স্মৃতির মূল্য শুধু ব্যথা বেদনায় ভরা, ওসব রাখতে নেই ডোরা। স্মৃতি তো মধুময়ী হয়। না, হয় না। সর্বত্র সকলের মনেই স্মৃতির বেদনা জড়ানো। ও রেখো না, রাখলে দুঃখ বাড়বে। এ দুঃখ মহান, এই দুঃখকে মানুষ ছাড়তে চায় না বন্ধু, তাই স্মৃতি রাখে মনে, ঘরের কোণে, দেশের প্রকাশ্য স্থানে, সাহিত্যে, ইতিহাসে, গল্পগাথায়। ডোরা কথাগুলো বলল আবেগময় কণ্ঠে। মিহির বলল, দুঃখ দুঃখই, তাকে মহান বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করো না। যে স্মৃতি ব্যক্তিগত, তা সর্বত্রই দুঃখের। যখন আমি চলে যাব, তখন হনুলুলুর স্মৃতি আমার মনকে পীড়াই দেবে ডোরা। তাই তাড়াতাড়ি ভুলে যেতে চাও? ভুলতে পারলে তো ভালো হয়। ডোরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে আস্তে বলল, ভোলা তো যায় না বন্ধু। না, কিন্তু ভুলে যাওয়াটা আমি আশীর্বাদ মনে করি। তুমি আমাদের সকলকে ভুলেই যাবে, এ সত্যটা এমন করে না বললেই তো ভালো হতো। ভুলে যদি ভালো থাকো, তবে ভুলে যেও, কিন্তু যাদেরকে ভুলবে তাদের নাই বা জানালে সে কথা। তোমার মন শক্ত মন, তাদের নাও হতে পারে। ডোরার অনুযোগটা কোন দিক দিয়ে যাচ্ছে বুঝল মিহির। বলল, তোমাদের কথা বলছি নে ডোরা, স্মৃতি ভোলা যায় না তাই বলছি। সুস্থ কোনো মানুষের পক্ষে স্মৃতিকে ভুলে যাওয়া অসম্ভব, আর এই স্মৃতি বেদনাই বাড়ায়, একে পরিহার করা অসম্ভব। যাক, এবার অন্য কথা বলো। অন্য কথা কি আর বলবো? তোমার যাবার দিন কি ঠিক হয়েছে বন্ধু? না, বোধহয় এই মাসের শেষের দিকে যাব। ভারতে? হ্যাঁ। গিয়ে নিশ্চয়ই বিয়ে করবে? না। বাকি জীবনটা কাটাবে কি করে? এ জীবনটা কুমার থেকে যেতে চাই। কেন? কারণ আমি একটি মেয়েকে ভালোবেসেছিলাম, একটি অসহায় ইনভ্যালিড মা বাপ হারা মেয়ে। ভালোবেসেছিলে এক ইনভ্যালিড মেয়েকে? হ্যাঁ, তাকে ভালোবাসি বলতে আমি গর্ববোধ করতাম, কিন্তু আমার সে গর্ব চূর্ণ হয়ে গেছে। কি জন্য? অন্য একটা মেয়ে আমাকে মোহগ্রস্ত করেছিল, তার রূপ যৌবনের হাতছানিতে। তার অর্থগৌরব, তার সামাজিক প্রতিষ্ঠা, তার কৌলিন্য আমার এই পবিত্র প্রেমে পদাঘাত করেছে। আমি অমানুষ। সেই মোহ তো এখন ভেঙেছে তোমার। হ্যাঁ, কুকুরের মতো লাথি মেরে ভেঙে দিয়েছে সে। ভালো, এখন সেই পবিত্র প্রেমাস্পদা ইনভ্যালিড মেয়েটিকে গ্রহণ করো। তার কাছে যাবার মুখ আমার নেই ডোরা। কোন লজ্জায় যাব? তার উপর আর হয়তো আমার অধিকারও নেই। সে এখন হয়তো অন্যের অঙ্কশায়িনী। ডোরা শুনে গেল, কিছু আর বলল না। তার নিজের যেটুকু আশা ছিল তা নির্বাপিত হয়ে গেছে, কাজেই একটু পরে সে বিদায় নিল। মিহির ইচ্ছে করেই কথাগুলো বলল ডোরাকে। চিনির মধ্যে আশা জাগিয়ে সে অপরাধ করেছে, আর কারো মনে কোনো আশা জাগাবে না সে। সে এখন কঠিন কঠোর বুকওয়ার্ম হয়ে যাবে। জীবনের রসকস সবই ঢেলে দেবে পড়াশোনায়, পঠন পাঠনে, শিক্ষায় আর শিক্ষকতায়।
জ্ঞান অর্জনে আর জ্ঞান বিতরণেই হোক এখন তার জীবনের স্থিতি। মিহির যথারীতি দেশে ফিরবার আয়োজন করল। নির্দিষ্ট দিনে রওনা হয়ে ফিরে এলো দেশে। স্বদেশের স্নিগ্ধ শ্যামলিমা ওকে ডাকছে। সমুদ্র তরঙ্গের দেশ হনলুলুতে ভালোই লেগেছিল মিহিরের, কিন্তু দুয়ের মধ্যে তফাৎ অনেক। সেটা মোহ, যেন ওই যৌবনের হাতছানি, আর এটা প্রেম, অবিনশ্বর, অবিস্মরণীয়। দিবাকর বাবুকে চিঠি লিখেছিল ফিরে আসার সংবাদ দিয়ে। তার ফ্ল্যাট ঠিক করাই ছিল। এ যাবৎ ভাড়া দিয়ে আসছে সে ঠিক মতো। অ্যারোড্রাম থেকে সোজা এসে সে উঠল তার ফ্ল্যাটে। মিহির ভেবেছিল কেউ না এলেও অন্তত খঞ্জনা আসবে অভ্যর্থনা করতে, কিন্তু কেউ এলো না। শুধু দিবাকর বাবু নিচে ছিলেন। বললেন, এসো মিহির, এসো। শরীর ভালো তো? ওদেশের শিক্ষা শেষ হলো? হ্যাঁ, শরীরও ভালো। আচ্ছা, এবার যাও, বিশ্রাম করো গে। নিজের ফ্ল্যাটে এসে ঢুকল মিহির। ছোট্ট ফ্ল্যাট মিহিরের। মাত্র দুখানা ঘর নিয়ে সে থাকে। সবই ঠিক আছে যেখানে যা ছিল, শুধু ধুলো জমেছে সর্বত্র। ঝাড়ু দেবার কেউ তো নেই। ঘর বন্ধ না থাকলে দিবাকরবাবু ঘরখানা নিশ্চয়ই পরিষ্কার করিয়ে রাখতেন। যাক, এখন মিহির নিজেই সব করে নেবে। কিন্তু ব্যাপারটা খুবই ক্লান্তিকর, বিরক্তিকরও বটে। বারান্দায় দিবাকরবাবুর চাকরটাকে হঠাৎ দেখতে পেল মিহির। তাকে দেখেই বলল সে, ঘরটা একটু ঝেড়ে মুছে দিবি? আজ্ঞে দাদাবাবু, চাবি ছিল নি, পেলে করে রাখতাম। আমি এখনই সব করে দিচ্ছি, আপনি বারান্দায় এসে বসেন। না, আমি বাইরে যাচ্ছি, তুই ঝাড় দিয়ে রাখ। মিহির চলে গেল তার লাগেজগুলো তোলবার জন্য। ফিরে এসে দেখল সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। অদূরে দাঁড়িয়ে আছেন দিবাকরবাবু পত্নী রঞ্জিতা দেবী। মিহির প্রণাম করল তাকে। রঞ্জিতা দেবী বললেন, এসো, বেশ ভালো ছিলে তো? হ্যাঁ, খঞ্জনা কোথায়? শ্বশুর বাড়িতে, ওর একটা খোকা হয়েছে। বাহ, শুনে খুব খুশি হলাম। কোথায় শ্বশুর বাড়ি? আমি দেখতে যাব খোকাকে। যেও, খঞ্জনার শ্বশুরবাড়ি কলকাতায় নয়, পশ্চিম দিনাজপুর, রায়গঞ্জে। জামাই কি করেন? জামাই সরকারি শিক্ষা বিভাগে কাজ করে। বাহ, আপনি কথা মতোই কাজ করেছেন, ইয় সংযুক্ত জ আছে। হাসছে মিহির, কিন্তু গম্ভীর হয়ে রঞ্জিতা দেবী বললেন, হ্যাঁ, আর বউ করেছি মঞ্জুমালাকে, মানে তোমার ছাত্রী মিনিকে। বলেন কি, কই সে? বাপের বাড়িতে আছে। ওর দিদি কি একটা বই লিখে রাষ্ট্রীয় পুরস্কার পেল, তাই দেখতে গেছে। মিহির আর কিছু শুধাল না। রঞ্জিতা দেবীও আর কিছু বললেন না। সংবাদপত্রে মিহির জানতে পারল বছরের সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টির জন্য লেখক লেখিকাকে পুরস্কার দেওয়া হয়েছে। বাংলার চিন্ময়ী দেবী পুরস্কার পেয়েছেন 10,000 টাকা লোকসাহিত্যে আধ্যাত্মিকতা বইখানির জন্য। কাগজে চিন্ময়ীর একটা ছবিও ছাপা হয়েছে, তার সংক্ষিপ্ত জীবনী সহ। তাতে চিন্ময়ী কুমারী কি বিবাহিতা কিছু লেখা নেই, শুধু লেখা আছে তার পঙ্গুত্বের কথা এবং সেই অক্ষমতাকে অতিক্রম করেও তার আশ্চর্য জীবনী শক্তির কথা, যার বলে সে এই পুরস্কার লাভ করল। চিনিকে অভিনন্দন জানানো উচিত, ভাবছে মিহির। জানাবার অধিকার কি আছে তার এখনো? প্রশ্নটা ঘুরে ঘুরে আসছে মনের মধ্যে। নিচে মোটর থামার শব্দ শুনে জানলা দিয়ে দেখল মিহির। মিনি নামছে। একটু পরেই উপরে এলো মিনি, শটান মিহিরের ঘরে। ওকে দেখে মিহির বলল, এসো, ভালো আছো? বাড়ির সব ভালো? হ্যাঁ, আপনি ভালো তো? আপনার ওখানকার কাজ শেষ হয়ে গেল? হ্যাঁ, কাগজে দেখলাম তোমার দিদি রাষ্ট্রীয় পুরস্কার পেল, খুব আনন্দের কথা। ধন্যবাদ। মিনি আর কিছু বলল না। মিহিরও অন্য কোনো প্রশ্ন করতে সংকোচ বোধ করছে, কিন্তু এবার মিনি চলে যাবে, তাই কিছু একটা বলা উচিত ভেবে মিহির প্রশ্ন করল, প্রভাতবাবু কি কোনো রকম চিকিৎসার ব্যবস্থা করেছেন?
কার জন্য? চিনির জন্য। চিনির জন্য? কিসব বলছেন আপনি? তিনি কেন চিনির জন্য চিকিৎসার ব্যবস্থা করতে যাবেন? প্রভাতবাবু চিনিকে বিয়ে করেননি? আশ্চর্য মানুষ আপনি! কি আবোল তাবোল বলছেন? আপনি ভেবেছেন আপনার মেয়ে কি প্রেমের প্রতিশোধ নিতে দিদি বিয়ে করেছে প্রভাতবাবুকে? শুনুন, প্রভাতবাবু খঞ্জনার শ্বশুর, আমাদের পূজনীয় কাকাবাবু। বয়স তার 50 পার হয়ে গেছে। বর্তমানে তিনি নাতির ঠাকুরদা হয়েছেন। মিহিরের মুখখানা ছাইয়ের মতো সাদা হয়ে উঠেছে। তাড়াতাড়ি বলল, আমি জানতাম না মিনু, কিছুই জানতাম না। আমায় মাপ করো তুমি। মাপ? মাপ আপনাকে কোনোদিন আমি করব না। না জেনে দিদি সম্বন্ধে এমন ধারণা করেন কি করে? আপনার মতো শট লম্পটকে ভালোবেসে আমার শুদ্ধ সুন্দর সতী সাবিত্রী দিদি শীতের পদ্মের মতো ঝরে গেল। প্রেমের দেবতা যেন আপনাকে মাপ করেন। আমি করব না, কোনোদিনও না। চলে গেল মিনি সদম্ভে। চেয়ারটায় ধপ করে বসে পড়ল মিহির। সমস্ত হৃদয় মন তীব্র একটা আনন্দের মাদকতায় আচ্ছন্ন হয়ে উঠেছে। অপ্রতিরোধ্য তার গতি অবসন্ন করে দিয়েছে মিহিরকে। এর জন্য মিহির মোটেই প্রস্তুত ছিল না, বরং উল্টোটাই সে আশা করেছিল। নিজেকে সামলাতে যথেষ্ট সময় লাগলো তার। এখন ইতিকর্তব্য স্থির করতে হবে। কর্তব্য তো স্থির করাই আছে, চিনিকে বিয়ে করা। আর কথাও পাকা হয়েই আছে। কিন্তু মিনি যা বলে গেল, কে জানে চিনি যদি তাকে অবিশ্বাস করে, যদি আর মিহিরকে গ্রহণ করতে না চায়। চিন্তার কথা। চিনি তো এখন সর্বভারতীয় খ্যাতিসম্পন্ন মহিলা। কে জানে কোন অজ্ঞাত রহস্য লুকানো আছে তার ভবিষ্যতে। হয়তো যোগ্যতম কোনো ব্যক্তি আসবেন চিনিকে গ্রহণ করতে। না না, এসব কি ভাবছে মিহির? মনকে তীব্র তিরস্কার করল মিহির। মিনির কথাগুলো মনে পড়ে। চিনি যে কেমন আগুলভাবে অপেক্ষা করছে মিহিরের জন্য, তা এই কথা কটাতেই প্রকাশ পেল। চিনি তাকে ভোলেনি, ভুলবে না, ভুলতে পারে না। চিনিকে একটা অভিনন্দন নিশ্চয়ই জানানো উচিত মিহিরের। উচিত ছিল তার অনেক আগেই এটা জানানো। উত্তেজনায় উঠে পড়ল মিহির চেয়ার ছেড়ে। কয়েক পা এগুলো দিবাকরবাবুর ঘরের দিকে। ইচ্ছে ফোন করবে, কিন্তু সরাসরি চিনির সঙ্গে কথা বলতে সাহস হল না মিহিরের। ফিরে এসে চিনিকে চিঠি লিখতে বসল। কল্যাণী এসো, আশা করি ভালো আছো। আমি কাল ফিরেছি। সংবাদপত্রে তোমার সাফল্যের সংবাদ পেয়ে পরম আনন্দ পেলাম। উত্তরোত্তর সাফল্য অর্জন করে জীবন ও জন্মভূমিকে গৌরবান্বিত করো। ইতি মিহির। চিঠিখানা লিখে বার দুই পড়ে ডাকে ছেড়ে দিল মিহির। তারপর যোগ দিল গিয়ে তার নবলব্ধ চাকরিতে। চিনির সঙ্গে দেখা করতে যাওয়ার দুঃসাহস মিহির অর্জন করতে পারছে না। যদিও জেনেছে চিনির প্রেম অটুট, অভেদ্য ও অবিচ্ছেদ্য, তবু মনে হয় মিহির নিজে অপরাধী, অবিশ্বাসীয়। কোন মুখে সে যাবে? মিহিরের ভাগ্যদেবতা প্রসন্ন। ডাকে একখানা নিমন্ত্রণপত্র এলো। মিনি আর হিরণ তাদের দিদিকে অভিনন্দিত করবে, এ তারই নিমন্ত্রণ। উত্তম সুযোগ। মিহির এই নিমন্ত্রণটা গ্রহণ করবে এবং যাবে চিনিকে দেখতে। এই অজুহাতে হয়তো চিনির সঙ্গে আবার ঘনিষ্ঠতা গড়ে উঠতে পারে। না উঠুক, চিনিকে একবার দেখতে বড় ইচ্ছে হয় তার। সেই ইচ্ছেটা অন্তত পূরণ হবে। কে জানে কেমন আছে চিনি? হয়তো আরো রোগা হয়ে গেছে সে। হওয়াই স্বাভাবিক, কারণ পড়াশোনার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয় তাকে। খবরের কাগজে রবিবাসরীয় সংখ্যায় চিনির লেখা একটি ভালো প্রবন্ধ বেরিয়েছে, সেটা পড়েছে। যথেষ্ট পড়াশোনা না করলে ওরকম উচ্চাঙ্গের প্রবন্ধ লেখা যায় না। চিনির প্রতিভা আছে, মিহির হয়তো তাকে আরো কিছুটা এগিয়ে দিতে পারত। শারীরিক অক্ষমতাকে নিজের সুস্থ সবল দেহমন দিয়ে পূর্ণ করতে পারত। কিন্তু তা আর হবার নয়। তবু এই নিমন্ত্রণের সুযোগ গ্রহণ করবে মিহির। মিহির উত্তর দিল পত্রটার, যাকে বলে RSVP। লিখল সে যাবে। আসবেন লিখেছেন। কে আসবেন না গুনে একটা লিস্ট করে খাবারের আয়োজন করতে হবে। মিহিরের নিমন্ত্রণ গ্রহণের পত্রটা দেখল মিনি। সর্বাঙ্গ রি রি করে উঠল মিনির। বলল, শুনেছিস দিদি,
তরুণী আসছেন। কে? সেই শয়তান, সে ভণ্ড কাপুরুষটা, সেই মিহির নামক শয়তান জানোয়ারটা। ওসব কথা থাক মিনি, কি লিখেছেন তাই বল। লিখেছেন আসবেন, স্পর্ধা বটে, কোন সাহসে আসবেন তাই ভাবছি। নিমন্ত্রণ করেছিস তো, তাই আসবেন লিখেছেন, অপরাধটা কোথায়? আমাদের কর্তব্য, তাই নিমন্ত্রণ করেছি, এবারে তোর ঢোকাই অপরাধ। চিনি আর কিছু বলল না। মিনি তাকিয়ে দেখল চিনির দিকে। চিনি নিঃশব্দে চেয়ে আছে আকাশের পানে। সে সখেদে বলল, এত প্রেম সখী, এত ভালোবাসা, কেমনে আছে সে পাশরি, সে থাকি বহে না মলিন সমীর, সে থাকি বাজে না বাঁশরি। চিনির চোখে জল টলটল করছে, চেয়ে দেখল মিনি। উঠে এসে ও দুহাত দিয়ে জড়িয়ে ধরল চিনিকে নিবিড়ভাবে। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ওকে কিছুতেই ক্ষমা করতে পারছি নে দিদি। কেন পারছিস নে? তোর এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে যে তোকে এমনি করে বঞ্চিত করলো, তাকে ক্ষমা করা যায় না, যায় না দিদি। শান্ত কণ্ঠে চিনি বলল মিনিকে, করিস নে ক্ষমা, কিন্তু তার অপরাধ নেই। নেই? না। কেন? কারণ আমার মতো অক্ষম একটা মেয়ে কারো জীবনসঙ্গিনী হতে পারে না মিনু। তিনি ঠিক করেছেন। আমি বরং সর্বান্তকরণে চাইছি তিনি বিয়ে করুক, করে সুখী হন। আমার ভালোবাসা আমার কাছে, আমারই থাক। মিনি নির্বাক হয়ে রইল, নিঃশব্দে নিচে চলে গেল। বুঝল মিহিরের উপর চিনির কোনো অভিযোগ নেই, কোনো অনুযোগও নেই। আপন ভাগ্য নির্বিকার চিত্তে মেনে নিয়ে চিনি প্রিয়তমের সুখই চায়। আর কোনোদিন কোনো ব্যথা দেবে না মিনি চিনিকে, ঠিক করল মনে মনে। সেদিন ছাদের উপর আয়োজন করা হয়েছে। নিমন্ত্রিতের সংখ্যা বেশি নয়। পরিচিত বন্ধুবান্ধবীর মধ্যে ডাক্তার সত্য রায়, শুক্তি, অমিতাভ আছেন। আর বাইরের লোকদের মধ্যে কয়েকজন সাংবাদিক, ফটোগ্রাফার এবং বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। প্রধান অতিথি প্রভাতবাবু। সবাই এসে পৌঁছালেন একে একে। সব শেষে এলো মিহির, বসল এক কোনায়। উদ্বোধন সঙ্গীত হলো, আমোদ প্রমোদ হলো, উপস্থিত ব্যক্তিদের ভাষণও যথানিয়মে ভাসিত হলো। সবশেষে সভাপতি মিহিরকে কিছু বলবার জন্য অনুরোধ জানালেন। মিহির বলল, আমার কিছু বলবার নেই। এই পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। শ্রীমতী চিনির প্রতিভা আমাকে মুগ্ধ করেছিল। ওকে জীবনের সাথী করতে চেয়েছিলাম, সম্মতিও পেয়েছিলাম। তারপর কি কুক্ষণে জানি না আমি মোহগ্রস্ত হই। সে মোহ আমার ভেঙেছে। আর আমি জানতে পেরেছি আমার ওপর চিনির ভালোবাসা আজও অপরিমাণ। আমি অপরাধী। আপনাদের সকলের কাছে আমার অপরাধ স্বীকার করে মার্জনা চাইছি। আর সেই সঙ্গে প্রার্থনা করছি আপনাদের সকলের শুভেচ্ছায় যেন আমি চিনির যোগ্য হতে পারি, জীবনের জন্মান্তরের সাথী রূপে তাকে যেন লাভ করতে পারি। চিনি পাথরের মূর্তির মতো বসে আছে। কথাগুলো সে সবই শুনল। সকলেই চেয়ে আছে তার দিকে। কেউ কোনো কথা বলছে না। ডাক্তার সত্যরাই হঠাৎ চিৎকার করে বলে উঠল, আমরা সর্বান্তকরণের দম্পতির শুভকামনা করি। আকাশ ছেয়ে মেঘ উঠেছে। চৈত্র বৈশাখের কররৌদ্রের পর মেঘমেদুর আকাশ। বৃষ্টি হতে পারে, তাই অতিথিদের মধ্যে কে একজন বললেন, বৃষ্টি আসছে, এবার চলো সব, মধুরেণ সমাপয়েত্ত হলো, এবার বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ, এবার চলো সব। সবাই চলে যাচ্ছে। শেষে মিনিও যাচ্ছে। যাবার সময় সে মিহিরকে বলে গেল, আজ আপনাকে ক্ষমা করলাম। মিহির এগিয়ে এসে ধরল চিনির হাতখানা, দুর্বল অসুস্থ হাত। সাদরে হাতটা টেনে নিয়ে বলল, বৃষ্টি আসবে, ঘরে এসো। চিনি কোনো কথা কইতে পারছে না। অনেক চেষ্টা করে বলল, আমাকে দিয়ে কি কাজ হবে? না হয় না হবে, তবু আপনার ধন কেউ ফেলে দেয় না। চলো, তোমায় ঘরে নিয়ে যাই।
আর আপত্তি করল না চিনি। হাত ধরেই ওকে ঘরে আনলো মিহির। বলল, কাল আবার আসবো। বেরুচ্ছে মিহির। চিনি দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওকে একটু আলতোভাবে ছুঁয়ে মিহির এগুলো। দৃষ্টি তখনও ওর পানে। আকাশজোড়া কাজল কালো মেঘ। হঠাৎ তারই বুক চিরে নিমেষের চোখ ধাঁধানো একটা আলোর ঝলকানি। পর মুহূর্তে তীব্র বজ্রপাত। চমকে উঠল মিহির, চিনিও। পঙ্গু চিনি ভুলে গেছে তার পঙ্গুত্ব। ছুটে এসে সে ধরে ফেলল মিহিরকে। না না, তুমি যেও না, যেও না বলে চিনি আতঙ্কে দুহাত দিয়ে সবলে জড়িয়ে ধরল মিহিরকে। মিহির আশ্চর্য হয়ে গেল। বলল, এ কি, তুমি ছুটে আসতে পারলে? হ্যাঁ। আশ্চর্য তো, কি করে এটা সম্ভব হলো চিনি? তাই তো ভাবছি, কোনোদিন তো ডান অঙ্গে কোনো কাজ করনি। না, ছোটবেলায় ডাক্তারের নিষেধের পর থেকে ডান অঙ্গ চালাবার চেষ্টাই করিনি, ভয় করত। ওই ভয়টাই তোমাকে এতকাল ভুগিয়েছে। বজ্র আজ তোমার ভয়ঙ্কর ভয়টুকু ভেঙে দিল। বজ্রকে ধন্যবাদ। এসো, আমরা ওই সূর্য দেবতাকে প্রণাম জানাই। চিনি সত্যিই সুস্থ মানুষের মতো দুহাত তুলে নমস্কার জানালো সূর্যদেবকে। আকাশে তখন বিদ্যুতের দীপ্তি মৃদু মৃদু হাসছে। গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভালো থাকুন এবং নিজের যত্ন নিন। টাটা।